এটা গত রবিবারে শ্যুট করা একটা ব্লগ, যেটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করার টাইম পেলাম। গুড মর্নিং গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল Cloud9 আর ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে। সকালবেলা স্নান টান সেরে আমি অফিসের কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে নিলাম। দরজা জানলা পর্দা এমনভাবে বন্ধ ছিল কি ফার্স্ট ক্লিপস দেখলে হয়তো তোমরা বুঝতেই পারোনি যেটা সন্ধ্যেবেলা শ্যুট করা হয়েছে না সকালবেলা। যাই হোক, আমি এগুলোকে সমস্ত কিছু খুলে দিলাম আর একটা কালো জামা পরে আমি বেরিয়ে পড়লাম। আমার হাবড়াতে যে কাজটা চলছে সেটার জন্য এই সানডে বা ছুটির দিন করেই ফলো আপ নিতে পারি। এই গরমে আমাকে কালো পরতে দেখে অনেকের মনেই হয়তো কোয়েশ্চেন আসবে, কারণ আমাকে যারা দেখছে রাস্তাঘাটে তারা বলছে বাবা এই গরমে কালো পরে বেরিয়েছো। কিন্তু ছোটোবেলাতে ওই ছাতার স্টোরিটা পড়েছিলাম না, যে ছাতা কেন কালো করা হয়, ওই কনসেপ্টে আমি কিন্তু এখনও কালো জামা পরে আছি, কারণ আমার কালো জামা পরে কমফর্টেবলই লাগে। আজকে সাথে করে আমি আমার মামাকেও নিয়ে এসেছি, কারণ আমার যেখানে কাজ চলছে সেখানে কিছু কাজ আছে, এটা আমাকে মামার থেকে আইডিয়া নিতে হবে। হাবড়া স্টেশনের ওই জায়গাটায় পৌঁছানোর আগে আমরা প্রথমে আসলাম স্টেশন থেকে একটা ভেতরের জায়গাতে, যেই জায়গাটা এত সুন্দর ছিল দেখে মনে হচ্ছিল আমি বোধহয় কোথাও ঘুরতে চলে এসেছি। চারিদিকে গ্রিনারি ছিল, সামনে মসৃণ রাস্তা, বড় পুকুর, আর জায়গাটা এত ঠান্ডা ছিল। এখানে কাজটা মিটিয়ে আমরা চলে গেলাম একদম আমাদের সেই ছাদের ওপরে। এই হচ্ছে আমার মামা, আর এখানে কাজ অলমোস্ট হয়ে এসেছে দেখছি। এই কাজ যদিও লাস্ট উইকে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কলকাতাতে এত হিট ওয়েভ চলছে, ওনারা কাজ করতে পারছিলেন না এই গরম ছাদে। যদিও আমি বলেছিলাম যে কিনা কন্ট্রাক্ট নিয়েছে যে ওনাদেরকে একদম আর্লি মর্নিংয়ে ডাকুন 10টা অবধি করান বা বিকেলের দিকে করান, কিন্তু ওনারা আসবেন না। ওনারা আসবেন তো এই দুপুরের দিকে এসেই কাজ করবেন 2-3 ঘন্টার মতো। তো কাজ একটু ডিলেতে চলছিল। আর তোমাদেরকে যে সন্ধ্যাবেলা বাইরের ভিউটা দেখাবো দেখাতেই পাচ্ছি না, কারণ কাজের জন্য আমাকে এই দিনের বেলা করেই আসতে হচ্ছে। আজকে তো পুরো দুপুরবেলাতে এসেছিলাম, তখন কটা বাজে, 12টা-1টা বাজে। যাই হোক, ওনারা কাজ করলেন, দেখলাম কয়েকটা ডিজাইন একটু উল্টোপাল্টা করে দিয়েছিল, সেগুলোকে আবার ঠিক করালাম। এই যে জনপ্রিয় জুয়েলার্স দেখছো, এর একদম সামনের বিল্ডিংয়ে কাজ হচ্ছে। আমি তোমাদেরকে পরে একদম সমস্ত কিছু বলে দেবো। আর আশা করি যে কয়েকদিন বাদে এই জায়গাটাও খুব জনপ্রিয় হয়ে যাবে। যাই হোক, আমি একটু হ্যাপি যে দেখলাম কাজটা অনেকটা পর্যন্ত এগিয়ে গেছে। একজন কাঠের মিস্ত্রিকেও ডাকা হয়েছিল মেজারমেন্ট নেওয়ার জন্য, বাট উনি এত কনফিউজ ছিল আর আমার ঠিক মনে হলো না যে উনি আমার অবর্তমানে থেকে কাজটা ঠিকঠাক করে দেবে। তো আমার কাছে আরেকজন কাঠের মিস্ত্রি আছে, যিনি আমার সমস্ত ঘরের ফার্নিচার বানিয়েছে, যাকে আমি হস্তশিল্প মেলা থেকে পেয়েছিলাম। আমার মামাতো বোনের বাড়িতেও উনি কাঠের কাজ করেছিলেন, আর আমার বোন বলেছিল ভীষণ সুন্দর হাতের কাজ। তো যাই হোক, আমি বাড়িতে ফিরলাম, আসার পথে জিঞ্জার গার্লিকে একটা পেস্ট নিয়ে আসলাম, পুঁই শাক নিয়ে আসলাম, আর তার সাথে নিয়ে এসেছি গন্ধরাজ লেবু, 5টা 20 টাকা নিয়েছে, আর এনেছি চিংড়ি মাছ। অনেকদিন ধরেই ভাবছি যে মাছের কচুরি বানাবো বাড়িতে। বাইরে তো অনেক খেয়েছি, কিন্তু বাড়িতে আমি নিজে কখনো বানাইনি। আর আমার তো রান্নাবান্না করতে খুবই ভালো লাগে, প্লাস আমি মাছ খেতেও খুব ভালোবাসি। যে কোনো মাছ দিয়েই মাছের কচুরি বানানো যায়, কিন্তু আমার যে মাছটা সবথেকে পছন্দ সেটা হচ্ছে চিংড়ি মাছ। তো আজকে ভাবলাম যে বাড়িতে চিংড়ি মাছের কচুরি বানানো যাক, বাট এই গরমে যে কিভাবে আমি বানাবো সেটাই ভাবছি, কারণ এই রান্নাঘরটা পুরো হট চেম্বার হয়ে রয়েছে। দেখো, শুধু মাছের কচুরি তো খাওয়া যাবে না, যদিও খাওয়া যায় কারণ ভীষণ টেস্টি হয়। তো আমি এখানে আলুগুলোকে এইভাবে ধুয়ে কেটে নিয়েছি, খোসাটা ছাড়াইনি, ভাবলাম যে সিদ্ধ হয়ে গেলে তাড়াতাড়ি খোসা ছাড়িয়ে নেবো, যতক্ষণ এই রান্নাঘর থেকে বেরোতে পারি আর কি, কারণ না হাওয়া আসছে এই জানলাটা দিয়ে, আর না টেম্পারেচার কমার কোনো নাম আছে এই গরমে। চলো, কচুরির জন্য মাছের পুরটাকে আমি রেডি করে নিই। এখানে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল ভালো করে গরম করে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেইটাকে দিয়ে এখন ভালোভাবে আমি ফ্রাই করে নেব। তারপর লবণ হলুদ মাখিয়ে আমি চিংড়ি মাছটাকে খানিকক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, সেই চিংড়ি মাছটাকে আমি এই পেঁয়াজের সাথেই ফ্রাই করে নিচ্ছি। আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট, আন্দাজ মতো, যতটা আমার মনে হলো দিলে ঠিকঠাক টেস্ট আসবে। আর তার সাথে দিয়েছিলাম হচ্ছে একটুখানি লবণ। এর মধ্যে কোনো মশলা দিইনি, না জিরের গুঁড়ো, না ধনের গুঁড়ো, না লঙ্কার গুঁড়ো। কিন্তু গাইজ, এটা এত ভালো খেতে হয়েছিল, আমি জানো এখান থেকে 5-6টা চিংড়ি এইভাবেই খেয়ে নিয়েছি। চিংড়ি মাছ এই জন্যই আমার খুব ভালো লাগে, এটা নিজস্ব এত সুন্দর একটা টেস্ট থাকে কি এটাতে কোনো মশলারই দরকার পড়ে না, জাস্ট আদা রসুন দিয়ে কষিয়ে নাও। আমি ভাবলাম পরে একদিন রুটির সাথে আমি এটা খাবো বা ভাতের সাথে খাবো। আর এইভাবে খেতে খেতে 5-6 পিস মতো আমি ওখানেই খেয়ে নিয়েছিলাম। এই জন্য আমি একটু চিংড়ি মাছ বেশি করে এনেছিলাম, কি রান্না করতে করতে আমার অর্ধেক খাওয়া হয়ে যায়। এর মধ্যে আমার আলুগুলোও সেদ্ধ হয়ে গেছিলো, আর আলুগুলোর গা থেকে খোসাগুলো ইজিলি ছাড়িয়ে যাচ্ছিলো, কারণ বেশি আলু আমি ভাবলাম ওই টাইমে গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী খোসা ছাড়াবো, বরঞ্চ এইভাবে আমি করে নিই। তো এখানে আমাকে বাবা এসেও একটু হেল্প করে দিল আলুর খোসা ছাড়াতে, আর আলুগুলো বেশ ভালো দেখলাম সিদ্ধও হয়ে গেছে। যাই হোক, একটুখানি বেশিই সেদ্ধ হয়ে গেছিলো। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল, তারপরে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। আলুগুলো একটু ঘাটা ঘাটা মতো হয়ে গেছে, বাট ঠিক আছে, এটা গ্রেভিটা সুন্দর হবে। তো এগুলোকে আমি সব আলু এর মধ্যে দিয়ে দিলাম, তারপর ভালো করে একটুখানি ভেজে নিলাম, নাড়িয়ে ছেড়ে, তারপরে আলুগুলোকে আমি তুলে রাখলাম। একটা বড় সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম, তো সেম তেলের মধ্যে আমি কি করলাম, পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এবার ভালো করে কষাবো, এটা আমার গ্রেভি রেডি হচ্ছে। আলুর দম তো তোমরা সবাই জানো করতে।
আর ওই পেঁয়াজ যেটাতে বেটেছিলাম ওর মধ্যে আমি চিংড়ির যে আমি মশলাটা রেডি করেছিলাম চিংড়ির সমেত ওটাকে আমি পেস্ট করে নেবার। এখানে দেখো আমাদের বাড়িতে চলে এসছে সুজি, আর ও এসেই রান্নাঘরে দৌড়ায় আর আমাকে দেখলে এরকমভাবে উঠে যায়। যখন ছোট এনেছিলাম না তখন অনেকটাই ছোট ছিল, বাট এই কয়েকদিনে কতটা লম্বা হয়ে গেছে। যাই হোক, ভীষণ কিউট আর মুখটা এত মায়া মায়া, আমার খুব ভালো লাগে ওর সাথে খেলতে, তো ও আসলে আমার ভীষণ ভালোভাবে টাইম পাস হয়ে যায়। তো তারপর দেখো পেঁয়াজটাকে আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি, মানে তেলের সাথে আর কি। তারপর এখানে আদা রসুনের পেস্ট দিলাম, দিয়ে আমি আবার এটাকে ভালো করে কষালাম। এরপরে আমি নিয়ে নিলাম হচ্ছে 2 ছোটো ছোটো সাইজের টমেটো, তারপর আমি ওটাকে ভালো করে চপ করে কেটে আমি এর সাথে একেবারে কষাচ্ছি। এরপর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ভালো করে কষালাম। ব্যাস আর কি, হলুদ লবণ মিষ্টি দিয়ে জল দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিলাম। তারপরে যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। আর এরপরে লাস্টে দেবো হচ্ছে একটু গরম মশলা, কারণ আমি গোটা গরম মশলা ফোড়ন দিইনি। আর এর মধ্যে দেখো সুজি ওখানে বাবার সাথে বসে খেলছে, ওইভাবে ছড়িয়ে বসে থাকে। আর এই বসার স্টাইলটা আমার ভীষণ ভালো লাগে। এখানে দেখতে পাচ্ছ এই চিংড়ি মাছ যেটাতে আমি ফ্রাই করেছিলাম সেটার মধ্যে আবার এই চিংড়ি বাটাটা দিয়ে দিচ্ছি, কারণ একটু বেশি ঘাটা ঘাটা হয়ে গেছিলো, পুর একটু শক্ত শক্ত হলে ভালো লাগে। তো এটাকে আমি আবার এই কোনো তেল ঠেল অ্যাড করিনি, ওই কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণ তেল ছিল লেগে, তার মধ্যে আবার জলটা ধুয়ে আমি আলুর দমের মধ্যে দিয়েছিলাম। ওর মধ্যেই যা শুকনো শুকনো করে আমি আবার একটুখানি নাড়িয়ে নেব। 11-এর এই মেশিনটা এত ভালো হয়েছে, এখন আমার আটা ময়দা মাখতে কোনো সমস্যা হয় না। আর আজকে শুধু কিন্তু আটা বা শুধু কিন্তু ময়দা মাখিনি, আটা ময়দা ছাতু 3টে মিক্স করে নিয়েছি। ময়দার পরিমাণটা একটু কম রেখেছি যাতে কিনা খাবারটা একটু হেলদি হয়। আর এখানে আমি গোল গোল করে আমি প্রথমে কেটে নিচ্ছি গুটি, তারপরে এখানে হাতের সাহায্যে এরকম ভেতরে স্পেসটাকে ক্রিয়েট করছি। তারপর চিংড়ি মাছের যে পুরটাকে আমি রেডি করেছিলাম, আচ্ছা ওর মধ্যে না কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, কোনো শুকনো লঙ্কা দিলে ওই পুরটাকে দিয়ে আটকে দিচ্ছি। তারপর রুটির ফর্মে আমি বেলে নেবো। রুটি করি আর লুচি করি, প্রথম 2-3টে আমার কোনো দিনই ফোলে না, আজকেও তার ব্যতিক্রম হলো না। তো এখানে ভালো করে ফোলেনি বলে আমি আবার ভাবলাম যে কিছু হয়তো কম টম হয়েছে, কিন্তু 3-4টে অবধি হওয়া পর্যন্ত ওয়েট করলাম, দেখলাম 5 নম্বরটা খুব ভালো ফুলেছে, একদম গরম গরম ফুলকো লুচি। আর এখানে বাবাই আমাকে হেল্প করছিল লুচি ভেজে দিতে, আর আমি করছিলাম হচ্ছে বেলার কাজটা। এই গরমে আমরা খাবো হচ্ছে গরম গরম মাছের কচুরি, আলুর দম, পুরোটাই রেডি হয়ে গেছিলো। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে আমরা করে নিলাম আমাদের ডিনার কমপ্লিট। বাড়িতে কিছু বন্ধুবান্ধবীও এসেছিলো, ওরাও খেলো, অ্যান্ড খুব টেস্টি হয়েছিল খেতে। সুজির আমার সমস্ত কিছু ভালো লাগে, কিন্তু এই যে চাটে এই জিনিসটা আমার কোনো ডগরই ভালো লাগে না। আমি এদেরকে খুবই ভালোবাসি, আমার খেলতে খুব ভালো লাগে এদের সাথে, কিন্তু আমার ওই চাটাটা একদমই পছন্দ হয় না। তো যাই হোক, ওদের ওটা এক্সপ্রেশনস অফ লাভ, বাট এ খুব দুষ্টু হয়েছে আজকাল, আমার জামা কাপড় সমস্ত কিছু টেনে টেনে কেটে দিচ্ছে। আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর আমার ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ওখান থেকে গিয়ে যারা এখনও পর্যন্ত চেক আউট করোনি চেক আউট করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ব্লগ, বাই, সি ইউ সুন, টাটা।